আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। আগরতলা শিলচর আগরতলা ট্রেন এখন নতুন এলএইচবি কোচে। 2026-এর প্রথম দিনই নতুন অত্যাধুনিক কোচ নিয়ে যাত্রা শুরু করলো এই ট্রেন। 1 জানুয়ারি শিলচর স্টেশনে ট্রেনটির যাত্রার সময় সকাল 8:40 আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করেন লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপান চক্রবর্তী সহ রেলের এরিয়া ম্যানেজার DK মিনা ও অন্যান্যরা। এতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাদ পুরকায়স্থ বলেন, আমরা জানি যে আমাদের এই উপত্যকায় গজ কনভার্সনের যে কাজ, যেটা মিটার গেজ থেকে ব্রড গজ কনভার্সনের যে কাজ, সেটা 1996 সালে সেটা শিলান্যাস হয়েছিল। এবং আমাদের দুর্ভাগ্য এটা যে পরবর্তী সময়ে এই গজ কনভার্সনের জন্য আমাদেরকে 18 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং এই 18 বছর অপেক্ষা করার পেছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কাজ করেছে। তৎকালীন যে সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, তাদের এই উপত্যকার প্রতি তাদের যে বৈমাতৃসুলভ যে মনোভাব ছিল সেটা কাজ করেছে। বিভিন্ন লবি এখানে কাজ করেছে যাতে বরাক উপত্যকা এই যোগাযোগ ব্যবস্থায় যাতে উন্নত না হয়, কারণ যোগাযোগ ব্যবস্থায় যখনই কোনো অঞ্চল উন্নত হয়ে যাবে তখন সেই অঞ্চলের যে অর্থনৈতিক যে উন্নয়ন যেটা সেটা ত্বরান্বিত হয়। এবং সেখানে নানা ধরনের প্রচেষ্টা করে এটাকে রোধ করে রাখা হয়েছিল। এবং আমরা সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন শাসন ক্ষমতায় আসেন, 1 বছরের মধ্যে যে গজ কনভার্সনের কাজ যেটা কমপ্লিশনের জন্য 18 বছর লেগেছিল, তার 1 বছরের মধ্যে সেটা শুরু হয় এবং ব্রড গেজের ট্রেন চলাচল বরাক উপত্যকাবাসী সেই সৌভাগ্য অর্জন করে। এবং পরবর্তীতে আমাদের এখানে অন্যান্য সমস্যা ছিল, বিশেষ করে যেসব ট্রেন এখান থেকে যাতায়াত করত সেই ট্রেনের যে পরিষেবা যেটা ছিল, সেই ট্রেনের কোচের যে অবস্থা যেটা ছিল সেটা ছিল খুবই খারাপ। গত জুন মাসে যখন আমাকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়, এখানে রেলওয়ে যে ইউনিয়ন যেটা আছে এবং বিভিন্ন সময়ে আমাদের যাত্রীরা যারা রয়েছেন জনসাধারণের পক্ষ থেকে আমার কাছে তারা যান এবং তারা গিয়ে বলেন যে আমাদের এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ট্রেনের যে বগি যেগুলো রয়েছে, পুরোনো দিনের বগি রয়েছে, ICF কোচ রয়েছে। সব থেকে সমস্যা হয় যখন গরমের যখন মরশুম আছে তখন এসি ঠিক মতো কাজ করে না, যাত্রীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কোচের মধ্যে ইলেকট্রিসিটি ঠিক থাকে না, জলের যে পরিষেবা যেটা সেটা ঠিক থাকে না। এটার একমাত্র রাস্তা হচ্ছে যদি সেটা ICF কোচকে যদি মডার্ন যে কোচ হচ্ছে LHB কোচ যেটা, সেটা যদি কনভার্ট করে দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বললেন, 1892-তে আরম্ভ হয়েছিল আসাম বেঙ্গল রেলওয়ে দিয়ে, এখন আমরা NF রেলওয়েতে আছি। আর আমরা অপেক্ষা করেছিলাম 1892 থেকে 14 ইংরেজি পর্যন্ত। 14 ইংরেজি পর্যন্ত আমরা 100 বছরের অনেক ঊর্ধ্বে আমরা অপেক্ষা করেছিলাম যেভাবে বড় রেলগাড়ি দেখব। আমরা 14 ইংরেজি পর্যন্ত রেল দেখেছি এখানে। 1892 থেকে 2014 ছোট্ট ছোট্ট ডিব্বার মতো ইত্যাদি। আজকের দিনে বলা হয়েছে এখানে যে আমরা কেন এসেছি, আমরা এসেছি LHB কোচ এখান থেকে ছাড়বে, আর ছাড়বে 8:40-এ। তো এখানে আমাদের সাংসদ বলেছেন কিছু কথা, আরো অনেক কথা হয়তো বলার ছিল, সময়ের কথা আছে। আমরা আমাদের বলার জন্য আপনাদেরকে বিলম্ব করা উচিত বিবেচনা করি না। শ্রদ্ধার নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে আমরা শিলচর আগরতলায় রেল চলতে দেখেছি। অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক দীপান চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে
2014 ইংরেজির থেকে গোটা ভারতবর্ষের সাথে বরাক উপত্যকাকে গুরুত্ব দিয়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেভাবে অসাধারণ পরিবর্তন উনি করে যাচ্ছেন, আমরা সত্যিকার অর্থে বরাকবাসী, কাছাড়বাসী, শিলচরবাসী সকলেই পরম শ্রদ্ধার নরেন্দ্র মোদীজির কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকাল থেকে এই বরাক উপত্যকা যেভাবে বঞ্চিত ছিল, এই বঞ্চনার থেকে আজকে 2014 থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে শিখেছি। আমরা লক্ষ্য করেছি যে শুধু বরাকবেলি এক্সপ্রেস, কাছাড় এক্সপ্রেস, ছোটবেলা থেকে সেই নামগুলো আমরা জানতাম, আর আজকে আমরা নাম বলে শেষ করতে পারবো না যে কতটা ট্রেন শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে। আমরা সেটাও লক্ষ্য করি। এই সরকারের সময় যে স্বপ্ন হয়তো ভারতবাসী কখনো দেখেননি, বিশেষ করে মিজোরামের মানুষ কখনো চিন্তা করতে পারেননি যে মিজোরামে রেলওয়ে সার্ভিস চলবে, মিজোরামে রাস্তাঘাটের করুণ পরিস্থিতি ছিল, আর সেখানে দাঁড়িয়ে সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটাও করে দেখিয়েছেন। আজকে মিজোরাম পর্যন্ত আজকে ট্রেন সেবা চালু হয়েছে। রেলের এরিয়া ম্যানেজার VK मीना অত্যাধুনিক এলএইচবি কোচের সুবিধার দিকগুলি তুলে ধরে বললেন, हमारे प्रधानमंत्री जी का जो विज़न है और उन्होंने उनके साथ उनका जो रेलवे के साथ लगाव रहा है, वो हम देखते हैं कि हमें लगातार इस बदरपुर एरिया में, सब डिवीज़न में हमें नई नई सौगातें मिल रही हैं। उनमें ही एक सौगात आज के साल के पहले दिन हमें सिलचर अगरतला धर्मनगर जो पैसेंजर है 6364, इसके रेक कन्वर्जन के रूप में देखने को मिल रही है। ये इसकी मांग काफ़ी लंबे समय से स्थानीय यात्रियों द्वारा की जा रही थी। सांसद महोदय का समर्थन था, उन्होंने इस डिमांड के लिए हमारा पूरा साथ दिया, इसके लिए हम आभारी हैं। और रेलवे हमेशा की तरह यात्रियों के लिए प्रतिबद्ध है। हमारी हमेशा से पूरी कोशिश रही है कि आपको जितनी हम सुविधाएं दे पाएँ, हम कोशिश करते हैं। LHB रेक मैं आपको बताना चाहूँगा इसके फ़ायदे। LHB रेक में आपको स्पेस ज़्यादा मिलता है। ये एक जर्मन तकनीक से बने हुए कोच हैं जो ज़्यादा सुरक्षित हैं। সর্বস্তরের জনসাধারণের সহমতের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচরে ফ্লাইওভারের শিলান্যাস হবে বলে আশাবাদী শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের এলিভেটেড রুট ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত বাধা ও আপত্তি দূর করতে শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি এ ব্যাপারে জানান, ফ্লাইওভার নিয়ে যে পরিকল্পনা আসাম সরকারের, সেই পরিকল্পনার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন, তারপর টাকাও বরাদ্দ করেছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটার ফাউন্ডেশন স্টোন লে হবে। তো আমাদের ইচ্ছে ছিল জানুয়ারি মাসে, কিন্তু ফেব্রুয়ারি মাসে সেই ফাউন্ডেশন স্টোন যাতে লে হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময় আমরা শিলচরবাসী জনসাধারণের সাথে কথা বলেছি, কথা বলে আমরা এগিয়েছিলাম। অন্ততপক্ষে 4-5 বার আমরা বসেছি। শেষবারের মতো মাননীয় মন্ত্রী কৌশিক রায় উনি আহ্বান করেছিলেন একটা মিটিং। সেই মিটিংয়ে আমরা লক্ষ্য করেছিলাম যে অনেকেই মতামত দিয়েছেন। ফরে এগেনস্টে আমি বলবো না, কিন্তু যাতে ফ্লাইওভারটা হওয়ার পর ট্রাফিক কনজেশন সত্যিকার অর্থে কমে, বা এখনের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে কিছু ব্যক্তি বলেছেন যে ট্রাফিক কনজেশন সেভাবে কমার সম্ভাবনাটা কম আছে। তো যুক্তি তর্ক হয়েছে সেখানে। আমরা লক্ষ্য করেছি ওই মিটিংয়ে অনেক মানুষই ফ্লাইওভার হওয়ার পক্ষে সওয়াল করেছেন, তাদের মতামত দিয়েছেন। বিচার করেই আজকে রাইডস বা L&T, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তার জন্যই যে উনি শুধু টাকা বরাদ্দ করে থেমে থাকেননি, রাইডসকে দিয়ে সেটা পরিকল্পনা করেছেন ট্রাফিক কনজেশন কমবে কিনা। তার পরবর্তীকালে L&Tকে দিয়েও আরেকবার সার্ভে করা হয়েছে। সেখানে যেটা বেরিয়ে এসছে যে ট্রাফিক কনজেশন অবশ্যই সেখানে কমবে, কিন্তু কিছু ব্যবসায়ী বা বিশিষ্ট ব্যক্তিরা যেভাবে বলছেন যে এই ট্রাফিক কনজেশন, এই যে 400 মিটার যেটা স্ট্রেচ রয়েছে, যেটা শিলচর দেবদূত পয়েন্ট বা DSA পয়েন্ট থেকে শুরু করে আর প্রেমতলা পয়েন্ট পর্যন্ত, এই 400 মিটার
স্ট্রেচে যদি ফ্লাইওভার হয় তাহলে ওনারা বলছেন যে আফটার এভিকশন ওর আফটার একুইজিশন অফ ল্যান্ড যে জায়গাটা বেরোবে সেখানে যদি পিলার হয়, পিলার হওয়ার পর হয়তো রাস্তার মানে ট্রাফিক মুভমেন্ট হয়তো তাদের বলা মতে যে ট্রাফিক মুভমেন্টটা ঠিক মানে স্মুথ হবে না বা উপর দিয়ে সব গাড়ি যাবে না, আলটিমেটলি নিচ দিয়ে যাবে, এই যুক্তি ওনারা তুলে ধরেছেন। হ্যাঁ, এই যুক্তি বিচার করা হচ্ছে। এই যুক্তি বিচার করেই রাইটস বা L&T তার সার্ভে রিপোর্ট জমা দিয়েছিল, তারপরই আমাদের টেন্ডার প্রসেসে যায়। তো আমাদের কথা হলো যে যুক্তিতর্ক কিন্তু 4-5 বার আমরা মিটিং করেছি, একদম লাস্ট মোমেন্টে এই কথাগুলো এসছে। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে শিলচরবাসী ম্যাক্সিমাম জনসাধারণ শিলচরবাসী চাইছেন যে ফ্লাইওভারটা হবে, ট্রাফিক কনজেশন কমবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজের মানুষ, উনি খুব ভালো করে সব কিছু বিচার করে যে কোনো কাজ হাতে নেন। আমি আশা রাখছি যে উনি সেটাই চাইছেন যে জনগণের সম্পূর্ণ সহমতে যাতে একটা কাজ আমরা শুরু করতে পারি। শুরু করলাম, শুরু করার পর সেটা আমি অপোজিশন হই বা যাই হোক না কেন, যদি আরেকবার আন্দোলনের প্রসেসে চলে যায় বা অন্য কিছু করে বাধা দেওয়া হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চাইছেন যে সকলের সহমতে যাতে সেটা হয়। হ্যাঁ, কিছু ব্যবসায়ীদের অনেকটা লস হবে, অনেকের বিল্ডিং প্রায় 50%ও ভাঙা পড়বে, সেখান থেকে দেখতে গেলে তাদেরও মন খারাপ হবে, সেটা সত্যি। কিন্তু শহরকে যদি বাঁচাতে হয় বা এই শহরকে যাতে সুন্দর করতে হয়, ট্রাফিক কনজেশন ফ্রি করতে হয়, তাহলে কিন্তু কিছু ব্যক্তিকে স্যাক্রিফাইস করতেই হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে শুধু এই ফ্লাইওভার না, আজকে সুভাষনগরের রাস্তা যদি ধরি, আজকে পাবলিক স্কুল রোড থেকে রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু বা নেতাজি স্ট্যাচুর সারাউন্ডিং এরিয়া, এভাবে অম্বিকাপট্টি, আজকে করিমগঞ্জ রোড তারাপুরে যে এভিকশন হয়েছে, এইখানেও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো মানুষ কিন্তু স্যাক্রিফাইস করেছেন তার জন্য যে শহরটা যাতে সুন্দর হয়, ট্রাফিক কনজেশন ফ্রি একটা শহর হয়, তার জন্য মানুষ স্যাক্রিফাইস করেছেন। আজকে হোজাই এত ছোট্ট একটা টাউন, সেখানেও কিন্তু রেলওয়ে লাইনের উপর ফ্লাইওভার গিয়েছে, সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু শিলচরে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছুটা ফ্লাইওভারের এগেনস্টে মতামত এসছে। তো আমি ভাবি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সকলের সহমতে, আমি ব্যক্তিগতভাবে যারা ফ্লাইওভার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, একটা কনফিউশন তাদের মধ্যে আছে, তাদের সাথে আমি এই 4-5 দিনের মধ্যে বসেছি, ওনাদের সাথে কথা বলেছি। ওনারা যে যুক্তিগুলো দেখিয়েছেন সেই যুক্তি নিয়ে আমি ওনাদেরকে বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি আপনারা দেখা করতে চান, আমি একবার চেষ্টা করব। আমি মাননীয় মন্ত্রী কৌশিক রায়কেও বলবো যে আমরা যাতে মুখ্যমন্ত্রীর সামনে তাদেরকে নিয়ে যেতে পারি। তাদের যে বিষয়গুলো আছে, এই মুখ্যমন্ত্রী তাদের বিষয়গুলো আমাদের মাধ্যমে বা মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের মাধ্যমে অলরেডি জেনেছেন। তারপরও তাদের স্যাটিসফ্যাকশনের জন্য যদি মুখ্যমন্ত্রীর সামনে একবার বসতে হয়, সেই উদ্যোগও আমরা নেব। কিন্তু ফ্লাইওভার করতে হবে, আমাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ফ্লাইওভার হলে ট্রাফিক কনজেশন কমবে। তো আমি এটা বিশ্বাস রাখি যে যাদের ক্ষতি হবে, এই ক্ষতি যাতে পূরণ হয় তার জন্য সরকার কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে সাফিসিয়েন্ট টাকাও দিচ্ছে। তো আমি আশা রাখবো যে কয়েকজনের যে অসুবিধাটা হবে সেই অসুবিধাটা মাথায় রেখে আমরা যাতে কনস্ট্রাকশনটা হয় আমাদের ফ্লাইওভারটা, সেই কনস্ট্রাকশনের জন্য একটা পজিটিভ পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাসী যে ফ্লাইওভার হবে, আর ফ্লাইওভারের ফাউন্ডেশন অতি সত্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হবে। হাইলাকান্দি জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুক্রবার শিশু সুরক্ষা নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্য সরকারের সুরক্ষিত শৈশব সোনালী অসম কর্মসূচি নিয়ে আলোচনা করেন স্বেচ্ছাসেবী সংস্থা উদীচী সম্পাদক কবির আহমেদ চৌধুরী। ভারত সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী 2030 সালের মধ্যে সমগ্র ভারতবর্ষে বাল্যবিবাহ মুক্ত করা। এই প্রসঙ্গে বলতে গেলে বাল্যবিবাহের যে অপকারিতা তা জানা খুবই দরকার, প্রয়োজন। বাল্যবিবাহে সামাজিক, শারীরিক, মানসিকভাবে এমনকি আর্থিকভাবে সমাজকে কলুষিত করে। সামাজিকভাবে
বিবাহ বিচ্ছেদ, শারীরিকভাবে অল্প বয়সী মেয়েদের বাচ্চা হলে মা ও শিশু উভয়ের স্বাস্থ্য খারাপ হয়। কম ওজনের বাচ্চা প্রসব হয়, যার দরুন বাচ্চা বিভিন্ন প্রকার প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ হয়, যার ফলস্বরূপ এই পরিবারের আর্থিক অনটন লাগিয়া থাকে। এই কথা মাথায় রাখিয়া আমরা সুস্থ সমাজ গঠনের জন্য বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। তাছাড়া মরণ ব্যাধি, HIV AIDS রোগও হয়ে যায়। তাই ভারত সরকার 2006 সালে বাল্যবিবাহ আইন করে। এই আইন অনুসারে 21 বছরের নিচের ছেলে এবং 18 বছরের নিচের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা বা উভয়ই হতে পারে। যে সকল বাল্যবিবাহ সম্পূর্ণ করবেন, পরিচালনা করবেন বা সহযোগিতা করবেন তাদের ক্ষেত্রে আইনত শাস্তি ও আর্থিক জরিমানা, কারাবাসও হতে পারে। বাল্যবিবাহের পৃষ্ঠপোষকতা করা, মত দেওয়া, পিতৃমাতৃ, অভিভাবক, দল, সংগঠন সকলের ক্ষেত্রে অনুযায়ী আইন জরিমানা অথবা কারাবাস হতে পারে। এই আইনের অধীনে বাল্যবিবাহের ক্ষেত্রে জন্ম হওয়া সকল শিশুর বিধিগত, আইনগত, সামাজিক মর্যাদা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনের অধীনে বাল্যবিবাহের ক্ষেত্রে উদ্ধার হওয়া শিশুর সকল ধরনের স্বাস্থ্য তথা চিকিৎসা সম্পর্কীয় সাহায্য, আইনগত সাহায্য এবং পুনঃসংস্থাপন কার্যের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমাজের সমাজকর্মী, শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সর্বস্তরের জনসাধারণ এগিয়ে না আসলে আমাদের এই সমাজকে বাল্যবিবাহ মুক্ত করা দুরূহ। তাই আমি আশা রাখি আমাদের এই অঞ্চলভিত্তিক যত সব আমরা সুস্থ নাগরিক আছি, আমরা যাতে এই ব্যাপারে সহযোগিতা করে একটি টোল ফ্রি নাম্বার আছে, যার দ্বারা আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি। সেই টোল ফ্রি নাম্বার হচ্ছে 1098। অন্যান্য বছরের মতো এবারও চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে ঋত্বিজ সিনে আর্ট সোসাইটি শ্রীভূমি জেলার সদর শহরের মিশন রোডের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে। 33তম চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাছাড় কলেজের অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস। অনুষ্ঠানে সোসাইটির আজীবন সদস্য সুজিত চৌধুরী স্মারক বক্তৃতার নবম বর্ষ পালন করা হয়। এছাড়া উদ্বোধনী পর্বে ঋত্বিজের সাময়িকী উন্মোচন করেন অতিথি অধ্যাপক জয়দীপ বিশ্বাস। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে সোসাইটির সভাপতি ডক্টর নির্মল সরকার আমাদের জানালেন। 33 বছর ধরে পথ চলা ঋত্বিজ সিনে আর্ট সোসাইটির করিমগঞ্জ চলচ্চিত্র উৎসব 2026 শুরু হলো 3 জানুয়ারি থেকে। স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে 3 জানুয়ারি সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করে নবম সুজিত চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি কাছাড় মহাবিদ্যালয়ের অধ্যাপক জয়দীপ বিশ্বাস। অধ্যাপক বিশ্বাসের বক্তব্যের বিষয় ছিল আসামের বাঙালি, প্রান্তিক পরিসর ও আরোপিত আত্মপরিচিতি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঋত্বিজ সম্পাদক অপু বণিক। ঋত্বিজ ও চলচ্চিত্রপ্রেমী নাগরিকদের সাথে শহরের বহু বিশিষ্টজন দর্শক শ্রোতা হিসাবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্য অতিথিসহ অন্যান্য বিশিষ্টজনের হাত ধরে এদিন উন্মোচিত হয় ঋত্বিজ সাময়িকী 2026। বরাক উপত্যকার বিশিষ্ট বহুমুখী ব্যক্তিত্ব পার্থপ্রতিম মৈত্র স্মরণে গ্রন্থিত ও নিবেদিত ঋত্বিজ সাময়িকী 2026 এবং বিশেষ প্ররপত্র এদিনের অনুষ্ঠানে উন্মোচিত হয়। গ্রন্থ দুটির উন্মোচন হয় মুখ্য অতিথিসহ অন্যান্য বিশিষ্টজনের হাত ধরে।
ঋত্বিজ সাময়িকী সম্পর্কে আলোকপাত করেন সাময়িকী সম্পাদক নীলাঞ্জন ভট্টাচার্য এবং পার্থপ্রতিম মৈত্রের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কমল চক্রবর্তী। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে এদিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় স্বল্প দৈর্ঘ্যের ছবি ইন সার্চ অফ অযান্ত্রিক। সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, 4 থেকে 6 জানুয়ারি শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত ঋত্বিজ চলচ্চিত্র উৎসবে প্রতিদিন ছায়াছবির প্রদর্শন শুরু হবে বিকেল 4:30। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া সহযোগে ঋত্বিজ আয়োজিত এবারের করিমগঞ্জ চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের স্বল্প এবং পূর্ণ দৈর্ঘ্যের মোট 11টি ছবি দেখানো হবে। আমরা বিশ্বাস করি শুধুমাত্র বিনোদন নয়, সমাজ ও দেশের প্রয়োজনে প্রতিটি ভালো ছবি সময়ের দাবিতে একটি বিশাল আন্দোলন। ঋত্বিজ সিনে আর্ট সোসাইটির সাময়িকী নিয়ে বক্তব্য রেখে নীলাঞ্জন ভট্টাচার্য বলেন, এতদিন যারা ঋত্বিজের সাথে যুক্ত ছিলেন বা আছেন তারা জানেন যে ঋত্বিজের চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও আমরা প্রতি বছর নিয়মিত একটি সাময়িকী বের করে থাকি। এই সাময়িকী যদিও মূলত এই চলচ্চিত্র নির্ভর ম্যাগাজিন, কিন্তু এছাড়াও আমরা অনেক সময় সমাজের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের 25তম বছরে এর কিছু অসামান্য দেখা নিয়ে আমরা একটি সংকলন বের করি, কিন্তু এবারের আমাদের এই সাময়িকীটা একটু ব্যতিক্রম। এবার আমরা সম্পূর্ণ সাময়িকীটা পার্থপ্রতিম মৈত্রের নামে উৎসর্গ করেছি। ছোটবেলা থেকে আমি ঋত্বিজের ছবি দেখছি এবং একসময় ঋত্বিজের সদস্য হই। যাদের আগে ঋত্বিজের সদস্য হিসেবে ঘোরাঘুরি করতে দেখতাম তারা এখন আমার পরম বন্ধু। সেই সুবাদে শিলচরের বৃক্ষণের সদস্যদের সাথে পরিচয়, গুয়াহাটি, কলকাতা, এটা অনেকের সাথে পরিচয় হয়েছে যারা চলচ্চিত্রে নিয়ে কাজকর্ম করে। একটা জিনিস আমি লক্ষ্য করতাম তখন, যে আমাদের মধ্যে যখন আড্ডা হতো, কথাবার্তা হতো, তখন একটা নাম প্রায়ই উঠে আসতো, সেটা হচ্ছে পার্থপ্রতিম মৈত্র। ক্রমে আশরাফ আলী স্বদেশ, ডেডলাইন আসাম, এগুলো আসবে। একটা লাইন আমাদের পার্থদার লেখা একটা লাইন খুবই আমাদের রোমাঞ্চিত করতো, যে নিরাপত্তা পেলে তুমিও বৃক্ষ হতে পারতে কমলে। এতদিন চলচ্চিত্র আন্দোলনের সাথে জুড়ে থেকে একটা ব্যাপার বুঝতে পেরেছি, যে 80-র দশকে বদরপুরের মতো একটা শহরে সেই পরিসরে একটা ছবি বানানো কতটা এলিমেন্ট প্রয়োজন, এবং যে কোনো বিভাজনের রাজনীতিকে কড়া ভাষায় রুখে দাঁড়ানোর জন্য কবিতা, প্রবন্ধ, চলচ্চিত্র এগুলোই বা কজন করতে পারে। বিশ্বাস করুন, আজও আশরাফ আলী কিংবা অর্জুন নমসূত্র বলুন, কিংবা আলেক দীপু দাস বা কার্বি আংলংকে পুড়ে যাওয়া সেই ছেলেটির কথাই বলুন, কেউ কিন্তু কারো স্বদেশ পায়নি। তাই আজকের এই সভায় মানে একটা ব্যাপার আমি বলতে চাইছি, যে পার্থদা তার কোন একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আজকে যদি উনি আশরাফ আলী স্বদেশ বানাতেন তবে একটা পরিবর্তনই রাখতেন। আগে ছিল আশরাফ আলী যদি দেশ ছাড়া হয় কোথায় যাবে, এখন তার প্রশ্ন হতো আশরাফ আলী কেন যাবে। তাই আজকের এই ভিন্ন রাজনৈতিক পরিবেশে আমাদের মনে হয়েছে যে পার্থদার লেখা, পার্থদার কাজকর্ম অনেক বেশি প্রাসঙ্গিক। তাই আমরা চেষ্টা করেছি সমাজের বিভিন্ন চোখে পার্থদার এই কাজকর্ম আপনাদের সাথে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সাময়িকীর অত্যন্ত সামান্য একটি মূল্য রেখেছি, যেটা দিলে আমরা আমাদের এই কাজটা এগিয়ে নিতে সাহায্য করবে। সাথে একটি বিশেষ বোর্ডপত্র আছে, যাতে পার্থদার নিজের লেখা কিছু প্রবন্ধ এবং একটি সিনেমা স্ক্রিপ্টও আছে। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই সাময়িকীতে লেখা দিয়েছেন এবং লেখার আমাদের সাহায্য করেছেন বিভিন্ন লেখা সংগ্রহের জন্য। বিভিন্ন বিজ্ঞাপনদাতা, প্রকাশক, যারা যারা যুক্ত ছিলেন সবাইকে আমি এখান থেকে ধন্যবাদ জানাতে চাই।
শ্রোতা বন্ধুরা, আহরণা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেবো, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।